হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু জাস্ট নিডেড। আজকে তোমাদের জন্য আবারও জিকে জিএস এবং কারেন্ট অ্যাফেয়ার্সের আরও একটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। এই প্র্যাকটিস সেটগুলি তোমাদের লাস্ট মিনিট রিভিশনে খুবই হেল্পফুল হবে, তো তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ক্লাসটি করবে। চলো দেখা যাক আজকের সেটে কি প্রশ্ন রয়েছে তোমাদের জন্য। আজকের ফার্স্ট কোয়েশ্চেন, নিচের কোনটিকে যুগ্ম লবণ বলা হয়? যুগ্ম লবণ বলা হয় ফটকিরিকে। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। এই ফটকিরি যুগ্ম লবণ বা দ্বিধাতব লবণ নামেও পরিচিত। কেন এটিকে যুগ্ম লবণ বা দ্বিধাতব লবণ বলা হয়? কারণ পটাশিয়াম সালফেট ও অ্যালুমিনিয়াম সালফেট দ্বারা এটি তৈরি। এই দুই প্রকার লবণ দ্বারা এটি তৈরি, ফলে এটিকে যুগ্ম লবণ বা দ্বিধাতব লবণ বলা হয়। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন স্থানে স্বস্তিকা চিহ্ন এর নিদর্শন পাওয়া গেছে? স্বস্তিকা চিহ্নের নিদর্শন পাওয়া গেছে হরপ্পা সভ্যতার মহেঞ্জোদারোতে। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। মহেঞ্জোদারো ছাড়া হরপ্পাতেও এই স্বস্তিকা চিহ্নের নিদর্শন পাওয়া গেছে। লোথাল, এটি হচ্ছে হরপ্পা সভ্যতার একটি উল্লেখযোগ্য বন্দর, একমাত্র বন্দর। নেক্সট কোয়েশ্চেন, ইউনাইটেড নেশনসে কয়টি স্বীকৃত ভাষা আছে? ইউনাইটেড নেশনস বা জাতিপুঞ্জের স্বীকৃত ভাষা রয়েছে 6টি। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। 1946 সালে প্রথমে 5টি ভাষা ছিল। কি কি? ইংলিশ, চাইনিজ, রাশিয়ান, ফ্রেঞ্চ আর ছিল স্প্যানিশ। পরবর্তীতে 1973 সালে আরো একটি ভাষা যুক্ত হয় সরকারি ভাষা হিসেবে, সেটি কি? অ্যারাবিক। তাহলে বর্তমানে ইউনাইটেড নেশনের স্বীকৃত সরকারি ভাষা হিসেবে এই 6টি। ইউনাইটেড নেশনস কত সালে স্থাপিত হয়? 1945 সালের 24শে অক্টোবর। হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক, ইউএসএ। ইউএসএ নিউ ইয়র্কে। নেক্সট কোয়েশ্চেন, ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কি? ভারতের সর্বোচ্চ মালভূমি হয়ে যাবে লাদাখ মালভূমি। অপশন ডি সঠিক উত্তর, যেটিকে শীতল মরুভূমিও বলা হয়। শীতল মরুভূমি। এখানে যে অপশনে দাক্ষিণাত্য মালভূমি রয়েছে, এটি ভারতের বৃহত্তম মালভূমি অঞ্চল। নেক্সট কোয়েশ্চেন, একজন মহাকাশচারী মহাকাশ থেকে পৃথিবীকে কি রঙের দেখবে? সঠিক উত্তর হবে কালো। অপশন এ। অ্যাকচুয়ালি পৃথিবীকে বলা হয় নীল গ্রহ। তাহলে এখানে যে অপশনে নীল রয়েছে, পৃথিবীকে আমরা নীল গ্রহ বলে থাকি। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন রাজা মহাবীর ও গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন? মহাবীর জৈন ধর্মের প্রকৃত প্রতিষ্ঠাতা যাকে বলা হয়, এবং গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা। এনারা দুজনই অজাতশত্রু এর সমসাময়িক ছিলেন। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। দুজনেরই দেহত্যাগ ঘটেছিল এই অজাতশত্রুর সময়ে, তাহলে দুজনই মৃত্যুবরণ করেন এই অজাতশত্রুর সময়ে। মহাবীর 468 খ্রিস্টপূর্বাব্দে মৃত্যুবরণ করেন এবং গৌতম বুদ্ধ 483 খ্রিস্টপূর্বাব্দে মৃত্যুবরণ করেন এই অজাতশত্রুর সময়ে। এছাড়াও তারা অজাতশত্রুর পিতা বিম্বিসারেরও সমসাময়িক ছিলেন। এখানে অপশন যেহেতু অজাতশত্রু রয়েছে, তাহলে এখানে অজাতশত্রু হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন, নিম্নের কোন রাষ্ট্রপতি কর্মরত অবস্থায় মারা যান? সঠিক উত্তর ডক্টর জাকির হোসেন। অপশন সি। ইনি ছিলেন ভারতের থার্ড প্রেসিডেন্ট, তৃতীয় রাষ্ট্রপতি, এবং তার সাথে ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট, যিনি কর্মরত অবস্থায় মারা যান। বাকি অপশনগুলো এখানে কি রয়েছে? রাজেন্দ্র প্রসাদ, ইনি হলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি। বদরুদ্দিন তায়েবজি, ইনি আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এর ফার্স্ট মুসলিম সভাপতি, প্রথম মুসলিম সভাপতি। নেক্সট কোয়েশ্চেন, নিম্নোক্ত কোনটির কারণে ভারতের নাগরিকতার অবলুপ্তি হয়? ভারতের নাগরিকতার বিষয়টি সংবিধানের 5 থেকে 11 নম্বর ধারার মধ্যে রয়েছে দ্বিতীয় অংশে, পার্ট 2-তে, সংবিধানের দ্বিতীয় অংশে। এখানে আমাদের নাগরিকতা অবলুপ্তির কথা জিজ্ঞেস করা হয়েছে। কোন কারণে ভারতের নাগরিকতা অবলুপ্তি হতে পারে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি উপরোক্ত সবকটি। কি কি রয়েছে? রিনাউন্সিয়েশন, যার মানে হলো পরিত্যাগ, অর্থাৎ কেউ যদি সদিচ্ছায় ভারতের নাগরিকত্ব পরিত্যাগ করে দেয়, তাহলে তার নাগরিকত্ব অবলুপ্ত হয়ে যাবে। টার্মিনেশন, অর্থাৎ অবসান, কেউ যদি ভারতের নাগরিক থাকাকালীন অবস্থায় অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করে, তাহলে তার নাগরিকত্ব, ভারতীয় নাগরিকত্ব অবলুপ্ত হয়ে যাবে। এটি গেল একটি
আর কি রয়েছে, ডেপ্রিভেশন অর্থাৎ বঞ্চিতকরণ। বঞ্চিতকরণ, কোনো ব্যক্তি যদি বিদেশে 2 বছর জেলে থাকে, অসাধু উপায়ে ভারতের নাগরিকত্ব গ্রহণ করে থাকে, এছাড়াও ভারতের জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীতকে সম্মান না করে, তাহলে তার নাগরিকত্ব নষ্ট হয়ে যায়। তো এটি গেল আরেকটি কারণ। তাহলে এই 3টি কারণের জন্য ভারতের নাগরিকত্ব অবলুপ্তি হতে পারে: রিনাউন্সিয়েশন বা পরিত্যাগ, টার্মিনেশন বা অবসান, ডেপ্রিভেশন বা বঞ্চিতকরণ। নেক্সট কোয়েশ্চেন, নিম্নোক্ত কোনটি বড় বড় শহরের বায়ু দূষণ পদার্থ? তো বড় বড় শহরের বায়ু দূষক পদার্থ মেইন যেটি, সেটি হয়ে যাবে সীসা। অপশন এ সঠিক উত্তর। এখানে যে নাইট্রোজেন রয়েছে, বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে এই নাইট্রোজেন গ্যাস, বায়ুমণ্ডলে সর্বাধিক পরিমাণে উপস্থিত। জলীয় বাষ্প সবচেয়ে কম পরিমাণে রয়েছে। অক্সিজেন, জীবকুল সহ সমস্ত উদ্ভিদকুলেরও বেঁচে থাকার উপায় হচ্ছে এই অক্সিজেন। নেক্সট কোয়েশ্চেন, একজন স্বাভাবিক প্রাপ্তবয়স্ক মানুষের প্রতি মিনিটে শ্বাস প্রশ্বাসের হার কত? সঠিক উত্তর কি হবে, 12 থেকে 18 বার। অপশন এ। অনেক সময় 12 থেকে 20 বারও থাকে, তো এই 12 থেকে 20 বার বা 18 বার এটি হচ্ছে একজন স্বাভাবিক প্রাপ্তবয়স্ক মানুষের প্রতি মিনিটে শ্বাস প্রশ্বাসের হার। শ্বাস প্রশ্বাসের সময়, একবার শ্বাস প্রশ্বাস নিতে 5 সেকেন্ড সময় লাগে, যেখানে 2 সেকেন্ড লাগে শ্বাস নিতে এবং 3 সেকেন্ড লাগে প্রশ্বাস ছাড়তে। এখানে যে অপশনে 30 থেকে 60 বার রয়েছে, এটি শিশুদের ক্ষেত্রে প্রতি মিনিটে শ্বাস প্রশ্বাসের হার। আর 60 থেকে 100 বার যে রয়েছে, এটি নর্মাল পালস রেট। এটি হয়ে যাবে নর্মাল পালস রেট। নেক্সট কোয়েশ্চেন, রাজা বীরবলের আসল নাম কি ছিল? সঠিক উত্তর হবে মহেশ দাস। অপশন এ। এই রাজা বীরবল বা মহেশ দাস কে ছিলেন? আকবরের রাজসভায় যে নবরত্ন বিরাজ করত, তার একজন হচ্ছে রাজা বীরবল। তিনি ছিলেন বিদূষক, আকবরের রাজসভার একজন বিদূষক। এখানে যে রামতনু পান্ডে রয়েছে, তানসেনের আসল নাম। এই তানসেন, ইনিও আকবরের রাজসভার নবরত্নের একজন বিখ্যাত সঙ্গীতজ্ঞ ছিলেন। বৈরাম খাঁ, ইনি আকবরের অভিভাবক ছিলেন, আকবরের অভিভাবক। টোডরমল, ইনি ছিলেন আকবরের রাজস্ব মন্ত্রী। রাজা টোডরমল আকবরের রাজস্ব মন্ত্রী। এই যে বীরবলকে রাজা বলা হতো, রাজা বীরবল, এই রাজা উপাধি কে দিয়েছিলেন? সম্রাট আকবর। এছাড়াও এই বীরবল বা মহেশ দাসী ছিলেন প্রথম ব্যক্তি যিনি আকবরের প্রবর্তিত যে ধর্মমত ছিল দিন-ই-ইলাহি, এটি সর্বপ্রথম তিনি গ্রহণ করেছিলেন। নেক্সট কোয়েশ্চেন, সাবমেরিনে জলের তলায় থেকে জলের উপরে কোনো বস্তুকে দেখতে নিম্নোক্ত কোনটি ব্যবহৃত হয়? সঠিক উত্তর হয়ে যাবে পেরিস্কোপ। অপশন ডি। এই পেরিস্কোপ দ্বারাই জলের তলা থেকে জলের উপরের বস্তুকে দেখা যায় এবং এটি তাই সাবমেরিনে ব্যবহৃত হয়, সাবমেরিন বা ডুবো জাহাজে। বাকি অপশনগুলো এখানে কি রয়েছে? থার্মোস্কোপ, বস্তুর মধ্যে উষ্ণতার ব্যবধান পরিমাপ করতে এই থার্মোস্কোপ ব্যবহৃত হয়। বস্তুর মধ্যে উষ্ণতা বা তাপমাত্রার ব্যবধান পরিমাপে। দূরের জিনিস দেখতে ব্যবহৃত হয় টেলিস্কোপ। এই হাইগ্রোস্কোপ ব্যবহৃত হয় ঘূর্ণায়মান বস্তুর গতি নির্ণয়ে। ঘূর্ণায়মান বস্তুর গতি নির্ণয়। এছাড়াও আমরা মাইক্রোস্কোপ শুনে থাকি। মাইক্রোস্কোপ ব্যবহৃত হয় সূক্ষ্ম অণুজীব, যেগুলোকে আমরা চোখে দেখতে পাই না, খালি চোখে দেখতে পাই না, সেগুলো দেখতে এই মাইক্রোস্কোপ ব্যবহৃত হয়। নেক্সট কোয়েশ্চেন, ভারতের প্রাচীনতম তৈল শোধনাগার এর নাম কি? তো ভারতের প্রাচীনতম তৈল শোধনাগার হয়ে যাবে ডিগবয়। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। এটি আসামে অবস্থিত। এটি হচ্ছে ভারতের প্রাচীনতম তৈল শোধনাগার। বাকি অপশন এখানে কি রয়েছে? বোম্বে হাই, মহারাষ্ট্রে অবস্থিত। এটি হচ্ছে ভারতের বৃহত্তম তৈল খনি। কয়ালি, এটি গুজরাটে অবস্থিত। এটিও একটি তৈল শোধনাগার। আমরা এখানে প্রাচীনতম জানলাম। যদি বলা হয় ভারতের বৃহত্তম তৈল শোধনাগার কোনটি, তাহলে হয়ে যাবে গুজরাটের জামনগর তৈল শোধনাগার। জামনগর
তৈল শোধনাগার, যেটি গুজরাটে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ? সঠিক উত্তর হবে মরফিন, অপশন এ সঠিক উত্তর। এই মরফিন ছাড়াও কফিন, নিকোটিন প্রভৃতি হচ্ছে নাইট্রোজেন ঘটিত বা নাইট্রোজেনের রেচন পদার্থ উদ্ভিদের। আর এখানে যে বাকি অপশনগুলো রয়েছে গঁদ, রজন, ল্যাটেক্স, এগুলো সবই হচ্ছে N2 বিহীন, নাইট্রোজেন বিহীন উদ্ভিদের রেচন পদার্থ। নেক্সট কোয়েশ্চেন, আরাবল্লী পর্বতে এশিয়ার বৃহত্তম জঙ্গল সাফারি তৈরি করবে কোন রাজ্য? সঠিক উত্তর হয়ে যাবে হরিয়ানা, অপশন বি। আরাবল্লী পর্বত কোথায় অবস্থিত? রাজস্থান, গুজরাট এবং হরিয়ানা রাজ্যে অবস্থিত। এটি হচ্ছে প্রাচীনতম ভঙ্গিল পর্বত। এটি হচ্ছে প্রাচীনতম ভঙ্গিল পর্বত। এই পর্বতে এশিয়ার বৃহত্তম জঙ্গল সাফারি তৈরি করবে হরিয়ানা। নেক্সট কোয়েশ্চেন, নিম্নের কোন ব্যক্তি বাঘা যতীন নামে পরিচিত? তো বাঘা যতীন নামে পরিচিত যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এই বাঘা যতীন বা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় 1915 সালে ইংরেজদের সঙ্গে বুড়ি বালামের যুদ্ধে লিপ্ত হন। ওড়িশার বালেশ্বরে এই বুড়ি বালাম নদীর তীরে ইংরেজদের সঙ্গে যুদ্ধে তিনি নিহত হন। আর এখানে যে যতীন দাস রয়েছে তিনি লাহোরে 63 দিন অনশন করার পরে মারা যান। মাস্টারদা সূর্য সেন 1930 সালে IRA ইন্ডিয়ান রিপাবলিকান অ্যাসোসিয়েশন নামে একটি দল তৈরি করেন। বাদল গুপ্ত, বিনয় বাদল ও দীনেশ একসঙ্গে আমরা 3 তরুণ বিপ্লবীর নাম জানতে পারি যারা 1930 সালে রাইটার্স বিল্ডিং অভিযান করেন এবং সেখানে অলিন্দ যুদ্ধে অংশগ্রহণ করেন। নেক্সট কোয়েশ্চেন, লোকসভার মোট সদস্য সংখ্যার কত শতাংশ মন্ত্রিসভার সদস্য সংখ্যা হতে পারে? লোকসভায় যতজন মোট সদস্য সংখ্যা থাকে সকলেই তো মন্ত্রিসভার সদস্য হতে পারে না, সকলেই মন্ত্রী হয় না। কত শতাংশ মন্ত্রিসভার সদস্য হতে পারে? 15%, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। বাকি অপশনগুলো এখানে কি রয়েছে? 10%, এটি হয়ে যাবে কোরাম, অর্থাৎ যে কোনো অধিবেশন অনুষ্ঠিত হওয়ার জন্য ন্যূনতম যে সংখ্যক সদস্য লাগবে সেটি হচ্ছে কোরাম। কোন ঋতুতে শব্দের বেগ সব থেকে বেশি হয়? তো শব্দের বেগ সব থেকে বেশি হয় গ্রীষ্মকালে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। তাপমাত্রা বৃদ্ধি পেলে শব্দের বেগ বেশি হয়, তাই এই গ্রীষ্মকালে শব্দের বেগ বেশি হয়। এছাড়াও তাপমাত্রা বাড়লে শব্দের বেগও বাড়ে। এছাড়াও আর্দ্রতা বাড়লে তখনও শব্দের বেগ বেশি হয়, তাই অন্যান্য ঋতু অপেক্ষা এই গ্রীষ্মকালে শব্দের বেগ সবচেয়ে বেশি হয়। নেক্সট কোয়েশ্চেন, মস্তিষ্কের গহ্বরকে কি বলা হয়? সঠিক উত্তর ভেন্ট্রিকল, অপশন বি। বাকি অপশনে কি রয়েছে? মেনিনজেস, এটি হচ্ছে মস্তিষ্কের আবরণীর নাম, মস্তিষ্কের আবরণীকে বলা হয় মেনিনজেস। আর কি রয়েছে? সায়াটিক, এই সায়াটিক হচ্ছে মানব দেহের দীর্ঘতম স্নায়ু। সুষুম্না কাণ্ড ও তার সাথে মস্তিষ্ক, এই দুটিকে একসাথে বলা হয় CNS, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। নেক্সট কোয়েশ্চেন, কি টু দ্য সিটি অফ বুয়েনোস এয়ার্স, এই সম্মানে সম্মানিত হয়েছে কে? সঠিক উত্তর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অপশন সি। বুয়েনোস এয়ার্স এটি হচ্ছে আর্জেন্টিনার রাজধানী, তাহলে আর্জেন্টিনা এই সম্মান দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।